বলেছিলাম যে 3 মাসের মধ্যেই হয়তো একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল, একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন ওনারা দিবেন। কারণ উনি নোবেল বিজয়ী ব্যক্তিত্ব হিসেবে তার বিশ্ব বরুণ্য একজন ব্যক্তি, তার কাছে মানুষের প্রত্যাশা বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। এবং আমাদের দল থেকে আমরা সর্বোত্তকভাবে তাকে সাহায্যতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি এবং কাজ করে যাচ্ছি। এটা বলছি আমাদেরই সরকার, আন্দোলন সংগ্রামের এই ফসল, এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের নেতা একটিন চেয়ারম্যান, বিএনপির একটিন তারেক রহমান, তিনি বলেছেন এই সরকার আমাদেরই সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারের অধীনে নির্বাচন হবে। তো সেখানে সব ধরনের সহযোগিতা দেওয়ার পরেও আমরা দেখেছি যে বিভিন্ন কারণে আমাদের দিন তারিখ নিয়ে বিভিন্ন ভাবে তারা প্রলম্বিত করা হচ্ছিল নির্বাচনের তারিখটি। তো সেখানে আমরা বলেছিলাম যে আমাদের নির্বাচন আমরা ডিসেম্বরের মধ্যে চাই। এটা আমাদের বক্তব্য না, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল সেই সকল ব্যক্তিদের মত দাবি ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হোক। কিন্তু যখন আমরা ডিসেম্বরে আমরা দাবি করেছিলাম, তো শেষ পর্যন্ত এই সরকার প্রধান বলেছিলেন যে জুনে হবে। কিন্তু তার মধ্যে থেকে ঐতিহাসিক যে একটি মিটিং হলো, আপনারা দেখেছেন লন্ডনে যে মিটিং হলো, সেই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু উনি উপলব্ধি করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতামতের প্রেক্ষিতেই এই দেশের নির্বাচনটা হওয়া উচিত। কারণ এই দেশের সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই এই দলের প্রধানের সাথে আলোচনা করি এই সংকট, এই ক্রান্তিকাল, এই সংকট এবং এই পরিস্থিতিকে যদি উত্তরণ করতে হয় তাহলে বিএনপির সাথে আলোচনা করতে হবে। সেই উপলব্ধি থেকে তিনি দেশ জাতির বৃহত্তর স্বার্থে তিনি গিয়ে আলোচনা করেছেন। সেটা সারা দেশের মানুষ, কেন পৃথিবীর মানুষের স্বাগত জানিয়েছে এবং ওই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারও স্বাগত জানিয়েছে। কিন্তু কয়েকটি দল, যে কয়েকটি ইসলামিক দল এবং এনসিপি, তাদের দেখেছি তাদের ক্ষোভ প্রকাশ করেছেন যে একটি দলের প্রধানের সাথে কেন করতে হবে। কিন্তু একটি দলের যে কথাটি আমাদের বাবুল ভাই ব্যাখ্যা করে বলছেন যে আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমানের তার সাথে কেন কোন প্রেক্ষিতে আলোচনা করতে বাধ্য হয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সেটা উনি ব্যাখ্যা করেছেন। দেখেছেন যে এই আলোচনা ছাড়া পৃথিবীতে অনেক যুদ্ধের ময়দান আলোচনা করে সমাধান করা হয়। তাই আমরা মাঝামাঝি একটি সময় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অবস্থায় নির্বাচনের দিন তারিখ নির্ধারণ হয়েছে এবং তারা এই বিষয়টি নিয়ে এখন তারা গলাপানিতে মাছ শিকার করার জন্য কিছু ইসলামিক দল এবং কিছু এনসিপি তারা বলছেন যদি দৃশ্যমান না হয়, বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান না হয়, বিচার এবং সংস্কারের দৃশ্যমান হলেই আমাদের নির্বাচনটা হতে পারে নির্বাচনের পক্ষে। কিন্তু আবার যদি কিন্তু লাগিয়েছেন, যদি কিন্তু তার মধ্যে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। তারা চান না যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারি মাসে যে বাংলাদেশের মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ যে মত প্রকাশ করেছে, তারা মত দিয়েছে, তারা যে নির্বাচনের তারিখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, যে উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা ছিল মানুষের মধ্যে কি হতে যাচ্ছে দেশে, সেই থেকে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই বৈঠকের মধ্যে দিয়ে। তারা আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যদি কিন্তু সেই কথাগুলি সংস্কার এবং বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পরিবেশের অনুকূল পরিবেশ সৃষ্টি করে একটি দলের সাথে কেন প্রধান করতে হলো, অন্য বাংলাদেশে কেন হলো না, এই ধরনের অযৌক্তিক কথা যারা তৈরি করছে। তারা চায় না বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হোক। তারা একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা জানে যে তারা যদি নির্বাচন হয় তারা জামানত বাজেয়াপ্ত হবে। তাই তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন কথা বলে পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য তারা যে যুক্তি দিচ্ছেন, খরা যুক্তি, সেই যুক্তি জনগণ সেখানে মানছেন না। জনগণরা বুঝতে পারছে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা না করে এই ঠুনকো বিষয় নিয়ে তারা বলছেন যে তার নির্বাচনের একটা যেন একটা নির্বাচন করা যাবে না। যেন নির্বাচন বলতে তারা কি বোঝাচ্ছে? যেন নির্বাচন নাম কথা নির্বাচন হবে না। তারা বলবেন তার নির্বাচন কি হলে নির্বাচন হতে পারবে, এই কথা বলে যেখানে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, জনগণ সেখানে অ্যাকসেপ্ট করেছে এই নির্বাচনের দিন তারিখ সম্পর্কে শুধু একটা শিডিউল ঘোষণা হবে, সেখানে তারা এগুলো বলে। কারণ আরো 10 বছরও তো এই পরিবেশ তৈরি হবে না। তার কি অনন্তকাল তাই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে? নির্বাচিত সরকারের কাছে দেশ জাতির কাছে জবাব দিতে আছে, অনির্বাচিত সরকারের কাছে জবাব দিতে আছে। তারা অনির্বাচিত সরকার, তারা
জনগণের নির্বাচনের প্রতিনিধি নয়। তারা 3 মাসের মধ্যে নির্বাচন করে তারা ফিরে যাবেন। তারা জনগণের সরকার জনগণের কাছে ফিরে দিয়ে তারা চলে যাবেন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে। আমরা কি দেখেছি? আমরা আমি এক মিনিট বলে শেষ করবো। আমরা 91 সালে দেখেছি যে আমাদের বিচারপতি আমাদের শাহাবুদ্দিনের অধীনে যে নির্বাচন হয়েছিল, দীর্ঘ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের পরে আমরা দেখেছি এত বড় একটি আন্দোলনের পর এই আমাদের বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত হয়েছে। সেই নির্বাচন 3 মাসের মধ্যে হতে পেরেছিল। 3 মাসের মধ্যে যদি হতে পারে সেই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, তাহলে 10 মাস পেরিয়ে গেল। তারপরে তারা নির্বাচনের বিষয় নিয়ে তারা আজকে যে এই গোলাবাড়িতে মাছ শিকার করার জন্য তারা অযৌক্তিক দাবি তুলে একটি পরিস্থিতি তারা অন্যদিকে দাবিত করার জন্য যে গভীর চক্রান্ত, এটা অংশ হিসেবে আমি মনে করি একটি চক্রান্তের অংশ হিসেবে তারা এই কাজগুলো করছেন, বক্তব্য রাখছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি মোটা দাগে 96 2001 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে। মানে সেনাবাহিনীর যে ব্যাকবাই সেনাবাহিনী যে ফখরুদ্দিন মহিউদ্দিন, সেটা আমরা দেখেছি সেখানেও একটি পাতানো সাধারণ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। 2000 আমরা 14 দেখেছি যে সেই নির্বাচনে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা বিজয়ী হয়েছে, নির্বাচনই হয়নি। 2018 আমরা দেখেছি যে সেখানে দিনের ভোট রাতে হয়েছে, জনগণ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমাদেরকে আশ্বস্ত করেছিল নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। সেখানে আমাদের প্রায় 57 জন প্রার্থীকে হামলা হয়েছিল এবং 21 জন প্রার্থীকে গ্রেফতার করা হয়েছিল। সেই নির্বাচন বাংলাদেশের মানুষ পুরো পৃথিবী দেখেছে, সেই নির্বাচন সুষ্ঠু হয়নি। 2024 আমি আগামী সেই নির্বাচন কি হয়েছিল আমরা জানি। তাই এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ, সেটা তো আমরা চাই নাকি? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। সেই অনুকূল একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা বলেছি, সেই পরিবেশ কি তৈরি হয় নাই। আমাদের মানে গণতন্ত্রের পূর্ণ বিজয় এখনো হয়নি, চূড়ান্ত বিজয় এখনো হয়নি, আংশিক বিজয় হয়েছে। আমাদের 5ই অগাস্ট যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এখন আমরা একটি গণতান্ত্রিক সরকার জনগণের ভোটাধিকারের মধ্যে দিয়ে যে জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠা হবে সেদিনই আমাদের চূড়ান্ত গণতন্ত্রের বিজয় হবে। সেই গণতন্ত্রের বিজয় না হওয়া পর্যন্ত আমাদের যে দাবি, জনগণের দাবি, সেই দাবিগুলি বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব। এই সরকারের কাছে আমরা সাধুবাদ জানাই। এই সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা কাজ করতে চাই। আমরা চাই যে একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আগামী নির্বাচন হোক। এই দেশি বিদেশি যে চক্রান্ত পতিত স্বৈরাচারের দোষররা, তারা যে লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা পাচার করেছে, সেই অবৈধ অর্থ দিয়ে তারা বাংলাদেশে আবার একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে। আজকে যারা এনসিপি এবং যে জামায়াত ইসলামী সহ যেসব ইসলামী দলগুলি যারা বিভিন্ন ভাবে এই ধরনের অযৌক্তিক কথা বলে, গতকালকে দেখলাম ইসলামী আন্দোলনে তারা সেখানে সৌরভ উদ্যানে সমাবেশ করে তারা বলেছেন আনুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের কথা বলছেন, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন। আনুপাতিক পদ্ধতি নির্বাচনের বিষয়টি এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা জানি যে নির্বাচন হবে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে নির্বাচন হবে। আনুপাতিক কথা বলে তারা চায়, তারা যেসব অযৌক্তিক কথা বলে তারা নির্বাচনকে প্রলম্বিত করা, বিতর্কিত করা, নির্বাচন না করার জন্য তারা অজুহাত করছে। যতই প্রলম্বিত হবে তারা মনে করতেছে যে নির্বাচন না হলেই তো বিএনপি 2/3 মেজরিটি 290 আসন বিএনপি তো পেয়ে যাবে। তাই জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে। তাই তাদের বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে জনগণকে সতর্ক থাকতে হবে। আমরা চাই তাদের শুভবুদ্ধির উদয় হোক, যেটা জনগণ, যেটা এই দেশের সমস্ত রাজনৈতিক দল এবং আমাদের জনগণ যেটা চায়, জনগণের চাওয়ার উপর জনগণের সকল ক্ষমতার উৎস, আল্লাহর পরে জনগণের সকল ক্ষমতার উৎস। জনগণ যেখানে মতামত দিয়েছে, আমাদের জনগণের যে প্রাপ্তি, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমি মনে করি আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই অনুকূল পরিবেশ তৈরি করার জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা চাই যে এর মধ্যেই এই সময়ের মধ্যে হোক, এই যদি কিন্তু মধ্যে আমরা থাকতে চাই না। যারা যদি কিন্তু বলতে চাই তাদেরকে রাজনৈতিক ভাবে আমরা বলবো যে আপনারা এইসব বক্তব্য বাদ দিয়ে আপনারা জনগণ কি চায় এই নির্বাচনের জন্য আপনাদের জনগণের কাছে যান। জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট রায় দেয়, আমরা গণতান্ত্রিক দলকে অবশ্যই অভিনন্দন জানাবো। তাহলে আপনারা অবশ্যই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনাকে জনগণ ভোট দিয়ে নিতে চায়, আমাদের কোনো আপত্তি নাই।
কিন্তু ভোটের আপনার নির্বাচন না করে আপনারা এইসব অযৌক্তিক কথা বলে কেন গোলাবাড়িতে মাছ শিকার করে মানে ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দিচ্ছেন? আপনারা কি চান স্বৈরাচারের দোসররা এই প্রেতাত্মারা আবার রাজনীতিতে পুনর্বাসন হোক? কিন্তু আওয়ামী লীগের যদি সুযোগ আপনাদের এইসব অপকর্মের জন্য আওয়ামী লীগের যদি আবার মাথা ছাড়া দেওয়ার সুযোগ পায়, সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের পক্ষপাত থাকতে হবে। এই কথা বলে আগামী দিনে মানুষের প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি। অতীত বিএনপি জনগণের পক্ষে কাজ করেছে। আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, তিনি এই দেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি, এবং দেশে তিনি মানুষের মৌলিক অধিকার আইনি শাসন বিচার প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী হিসেবে দেশে তিনি এবং স্বৈরাচার মুক্ত করেছেন, এবং তারেক রহমান তিনি দীর্ঘ 16 বছর আন্দোলন করে তিনি আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে আজকে দেশকে মুক্ত পরিবেশ তৈরি করেছেন। তাই আগামী দিনে আমরা চাই বাংলাদেশে আর কোন স্বৈরাচার, আর কোন মাফিয়া সরকার, দানবীয় সরকার, আর কোন স্বৈরাচারী সরকার যেন বাংলাদেশে আসতে না পারে। জনগণের সরকার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, জনগণের প্রাপ্তি প্রত্যাশা যেন পূরণ হয়, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জননেতা খায়রুল কবির খোকনকে। বন্ধুরা আমার, আমি সাংস্কৃতিক দল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, সাংবাদিক বন্ধু যারা আছেন, যারা সংবাদ সংগ্রহের জন্য এখানে আসছেন, আপনারা সকলে তাদেরকে সহযোগিতা করবেন। অযথা এদিক সেদিক ইয়া করে তাদেরকে বিরক্ত করবেন না, সবিনয় দরখাস্ত রইল। বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক নেতা মুস্তফা কামাল মজুমদার, আমাদের পরম শ্রদ্ধা মুস্তফা কামাল মজুমদারকে তার ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, এবং খায়রুল কবির খোকন, আজকের এই সুন্দর আলোচনায় বেশ ভালো বক্তব্য রেখেছেন খায়রুল কবির খোকন। আমি তো রাজনীতিবিদ নই, আমি হইলাম সাংবাদিক। আমরা দেখি আগের সাথে বর্তমানের কি মিল অমিল, ভবিষ্যতে কি হতে পারে, এই ধরনের কথাবার্তা আমরা বলি, এইভাবে আমরা দেখি। ৭৪ সাল থেকে সাংবাদিকতা করছি। আওয়ামী লীগের প্রথম আমল দেখেছি, দ্বিতীয় তৃতীয় আমল থেকে মোটামুটি আওয়ামী লীগ সম্পর্কে পুরোপুরি একটা ধারণা হয়েছে। পরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তাও নিজের কানে শুনেছি। সেই আদর্শে বলিয়ান হয়ে সামান্য কিছু কন্ট্রিবিউশন ছিল মুক্তিযুদ্ধে, তার শাসন নীতি, তার যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে, দেশপ্রেম দিয়েছে, যেগুলির তুলনা বাংলাদেশে আর নাই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে একটা মহাসড়কে তুলে দিয়েছেন, যার উপর চড়ে শেখ হাসিনা 17 বছর আরামের সাথে দেশ চালিয়েছেন। অর্থনীতিটা করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে স্বৈরতন্ত্র আসে, আওয়ামী লীগও সে ভুল করেনি। যখন ক্ষমতা পেল, তখন ক্ষমতা এক হাতে পঞ্জীভূত করে আমাদের 17টা বছর কষ্ট দিয়েছে। এখন স্বৈরাচার অবসান হয়েছে, আমরা সবাই প্রত্যাশা করছি একটা সুষ্ঠু নির্বাচনে গণতন্ত্রে আবার
ফেরত আসা, সংস্কারের কথা। সংস্কারের বড় দাবিদার তো বিএনপি। 22 সালে তারা সংস্কারের পরিকল্পনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে প্রথমে 27 দফা, পরে সবার সাথে আলোচনা করে 31 দফা যে কর্মসূচি দেওয়া হয়েছে, তার থেকে তো খুব পার্থক্য করে নতুন কিছু কি বলতে পেরেছে এই যে সংস্কার কমিশনগুলি হয়েছে, সাংবিধানিক যে কমিশন হয়েছে, তারা যে রিকমেন্ডেশন দিয়েছে, তার বাইরে তো খুব একটা যেতে পারেন নাই। যেটুক যেতে পেরেছেন সেটা হলো একটা কথা বলছেন যে পার্লামেন্টের মেয়াদ হবে 4 বছর। আর একটা কথা বলতেছেন যে বেসিক প্রিন্সিপালস, মূল নীতিমালায় কিছু পরিবর্তনের কথা বলতেছেন, কিন্তু বাদ বাকি তো সেই 31 দফার মধ্যে আছে। তো কাজে আপনারা সংস্কারের কথা বলে যারা সংস্কারের মূল প্রবক্তা তাদের বিরুদ্ধে কিভাবে বলেন, এটা তো বলা যায় না। ইতিহাসটা ভালো করে দেখতে হবে। আর এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এটা একটা গ্রিক আদর্শ রাষ্ট্রের আদলে একটা রাষ্ট্র আমাদের দেশে এখন চলতেছে। থিওরিটিক্যালি সবাই একমত, এক সরকার, তার বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। এরকম ঘটনা কিন্তু আরো 50 বছর পরে আবার দেখতে পাবেন কিনা সন্দেহ। বিএনপিও এই সরকারের সমর্থন, জামাতও সমর্থন, গণফোরামও সমর্থন, সিপিবিও সমর্থন। এরকম ঘটনা আর কখনো দেখবেন না। সেই আদর্শ রাষ্ট্রের আপনার যিনি রাষ্ট্রের ক্ষমতাধর চিফ অ্যাডভাইজার, উনি হলেন গ্রিক দেশে যে প্লাটো আদর্শ রাষ্ট্রের কথা বলছিলেন, তার দার্শনিক হেড অফ স্টেট। আপনারা যারা বইপত্র পড়েন মিলে দেখেন, একদম কিন্তু মিলে যায়। সে আদর্শ রাষ্ট্রের অবস্থায় আপনারা একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছেন সংস্কারের নামে, যারা সংস্কারের সবচেয়ে বড় প্রবক্তা। আরেকটা কথা হলো, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট সাবমিশনের পর এখন ঐক্যমত্য কমিশনের বৈঠক চলতেছে। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে কোন সংস্কারগুলি কার্যকর করা যাবে। যেগুলির ব্যাপারে কারো দ্বিমত আছে সেগুলির ব্যাপারে ঐক্যমত্য কমিশন রিকমেন্ডেশন করতে পারবে না, তাহলে সমাধান কোথায়? সমাধান হলো গণতান্ত্রিক পদ্ধতি। গণতান্ত্রিক এমন একটা পদ্ধতি আছে যেখানে সিদ্ধান্ত বসে থাকে না, সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। 91 সালে যখন বাংলাদেশে সর্বসম্মতভাবে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয়, তখনকার যে ফরমেটিভ ফেজটা ছিল, এমন অবস্থা ছিল যে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাস হতে পারবে কেউ বুঝতে পারে নাই। কিন্তু বিএনপি ছোট ছোট দলগুলির সাথে যখন আন্ডারস্ট্যান্ডিং করলো, আন্ডারস্ট্যান্ডিং করার পর দেখা গেল যে এমনকি সিপিবি তারাও বললো যে ঠিক আছে, সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট করেন, আমরা সমর্থন দেব। আওয়ামী লীগ যখন দেখলো যে বিপদের কথা, আয়সা বললো যে হ্যাঁ, আমরা সবসময় সংসদীয় গণতন্ত্রের পক্ষে রাজনীতি করেছি, এখন আমাদের বাদ দিয়ে কেন করবেন? এক কাজ করেন, স্বৈরাচার্যের বাদ দেন। স্বৈরাচার মানে হলো এর সাথে তাদের 35টা সিট ছিল, তাদের বাদ দেন, আমরা আপনাদের সমর্থন দেব। কেন তারা এই ইয়েতে সমঝোতায় আসতে রাজি হলো?
কারণ তাদের বাদ দিয়েও সেই অ্যামেন্ডমেন্ট করা সম্ভব ছিল। এটা হলো গণতান্ত্রিক পদ্ধতি, মেজরিটি ডিসিশন। 2/3 মেজরিটি বিএনপি পেয়ে গেছিল সবার সাথে আলোচনা করার পরে। কাজেই এই কনসেনসাস কমিশনের যদি সিদ্ধান্ত না হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি কিন্তু মেজরিটি ডিসিশন গণতন্ত্রে আছে। নির্বাচন করে দিলেই ঠিক হয়ে যাবে কোন সিদ্ধান্ত কার্যকর, কোন সিদ্ধান্ত কার্যকর না। এই সবার জানা এই যে সমাধানের পদ্ধতি, এটাকে তো আপনারা ইগনোর করতে পারেন না। কাজেই এদিক ওদিক টানাটানি করে সময় নষ্ট না করে নির্দিষ্ট সময়ে নির্বাচন দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। 91 সালের মতো সবাই ভালো হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক, বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা কামাল মজুমদারকে। বন্ধুরা, আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশের বিশিষ্ট সংবাদ